এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তোর কল দিতে হবে না, আমি কল দিয়ে দিচ্ছি, তুই শুধু কথা বলবি। মোবাইলের কোনো লগ না থাকায় কল লিস্টে যেতে সময় লাগলো না অরুণিমার। কল লিস্টে গিয়েই সে প্রথম নাম্বারটা পেল নির্ময়। নির্ময় নামে ভ্রু কুচকালো অরুণিমা, তারপর বলল, এটা আমাদের নির্ময় ভাইয়ের নাম্বার না? কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল চৈত্রী। এখনো তার ভিতরে নির্ময়কে লুকিয়ে রাখার চেষ্টা। সে কিছুতেই চায় না এই বিয়ে বাড়িতে নির্ময় আর তার ব্যাপারটা তার বাবা মায়ের কানে যাক, এরপরে বেঁধে যাবে আরেক ঝামেলা। মেকি হাসলো চৈত্রী, আমতা আমতা করে বলল, ওনার বোনের সাথেই তো আমার ভাইয়ের বিয়ের কাজের দরকারই কল দিয়েছিলাম। এই বিষয়ে চৈত্রিকার কেউ ঘাঁটালো না বেশি। মোটামুটি সবাই জানে নির্ময় নিরামিষ স্বভাবের, গভীর কণ্ঠে ছাড়া কথা বলতে পারে না একদম। তার দ্বারা আবার প্রেম? অতসী মুখ খুলল এতক্ষণে। সে বেশ ভেবে বলল, যতদূর জানি নির্ময় ভাই খুবই নিরামিষ স্বভাবের, তার দ্বারা প্রেম তো দূরে থাক, মেয়ে পটানো সম্ভব না। তুই এখন কল করবি নির্ময় ভাইকে আর বলবি, তুমি আমাকে একটুও বোঝো না, কেন তুমি এমন? আমাকে একটু বুঝলে কি এমন হয়? ময়কে বলা মানে নিজের পায়ে নিজেই কুড়োল মারা। এই কথার পরিপ্রেক্ষিতে নির্ময় যে ভয়ঙ্কর ধরনের নির্লজ্জ মার্কা কথা বলবে সে বিষয়ে চৈত্রী নিশ্চিত। তার উপর মোবাইলে থাকবে নাকি আবার লাউড স্পিকারে। চৈত্রী আমতা আমতা শুরু করলো, তারপর বলল, ওনাকে এসব কথা বলতে পারবো না আমি, তোরা অন্য ডেয়ার দে, আমার দ্বারা সম্ভব না ওনাকে এসব বলা। চৈত্রীর কথা মানল না কেউ। তারা তিনজনই জেকে ধরল চৈত্রীকে নির্ময়ের নাম্বারে কল করার জন্য। তিনজনের মধ্যে থেকে অতসী বলল, তা বললে তো হবে না, আমরা সবাই মেনেছি খেলার নিয়ম, এখন তোকেও মানতে হবে। খেলা তো খেলাই, তাড়াতাড়ি কল কর নির্ময় ভাইয়ের নাম্বারে। অতসীর কথায় সায় জানালো বাকি সবাই। অরুণিমা ইতিমধ্যে কল করে ফেলেছে নির্ময়কে, মোবাইলটাও লাউড স্পিকারে। সেকেন্ড দুয়েক যেতেই ওপাশ থেকে কল ধরল নির্ময়, তারপর বলল, হ্যালো। অরুণিমা মোবাইলটা ধরলো চৈত্রীর সামনে, ইশারায় বলল, বল। চৈত্রী অপ্রস্তুত বেশ। ওই কথা বললেই নির্ঘাত স্থানে বিস্ফোরণ ঘটবে, কিন্তু এদিক থেকে এরাও চেপে ধরেছে ভীষণভাবে। না বললেও উপায় নেই। আর এই কথা নির্ময়কে বললে সে কি জবাব দিবে তাও বেশ ভালোভাবে জানে চৈত্রী। চৈত্রী বলতে চাইল না কিছুই, কিন্তু অতসী আর মিনারা দুই পাশ থেকে চেপে ধরেছে তাকে। শেষে ওদের কাছে হার মেনে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আমাকে একটু বোঝেন না নির্ময় ভাই, এমন কেন আপনি? আমাকে একটু বুঝলে কি এমন হয়? চৈত্রীর কথা শেষ করতেই ওপাশ থেকে উত্তর এলো, আদর চাই আরো। তখন এত আদর করলাম তাতেও হয়নি তোমার, কিন্তু বিয়ের আগে যে এর বেশি আদর দেওয়া সম্ভব না জান। যে ভয়টা পেয়েছিল তাই হলো। মাথা ভনভন করে উঠল চৈত্রীর। দ্রুত অরুণিমার হাত থেকে মোবাইলটা নিয়ে কলটা কেটে দিল সে। এতজন মানুষের মধ্যে ছিছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে চৈত্রীর। আর নির্ময়ও কি বলল। চৈত্রী এখন লজ্জায় মাটি ফাঁকা করে তার ভিতরে ঢুকে যেতে ইচ্ছে করছে ভীষণভাবে। সব হয়েছে এই মেয়েগুলোর জন্য। এই মেয়েগুলো যদি তাকে জোর জবরদস্তি না করতো তবে এই নির্লজ্জ মার্কা কথা তাকে শুনতে হতো না একটুও। চৈত্রী পাশ ফিরে তাকালো সবার দিকে, কারো মুখে কোনো কথা নেই। সবাই যেন মূর্তি বনে গেছে। যাওয়ারই কথা, নির্ময়ের মতো ছেলের মুখ থেকে যদি তারা এসব কথা শোনে তাতে তো তাদের হার্ট অ্যাটাক হওয়ারই কথা। হার্ট অ্যাটাক না করে এখনো যে এরা বেঁচে আছে তাই অনেক। চারিদিকে বিয়ের উৎসবে মুখরিত এই ঘর থেকে ওই ঘরে যেতে যদিও বরযাত্রী তৈরি হওয়া বা তাড়াহুড়ো করে সাজগোজ করে বেরিয়ে পড়া তেমন তাড়া নেই। সবাই ধীরে সুস্থে তৈরি হচ্ছে। চৈত্রী আজ হালকা গোলাপি রঙে একটা শাড়ি জমিয়েছে নিজের রঙে, কানে সোনালী বর্ণের ঝুমকা আর ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে হালকা মেকআপ, আবরণও রয়েছে আজ। সব মিলিয়ে চৈত্রীকে আজ দারুণ এক পূর্ণবতী নারী মনে হচ্ছে যেন। চৈত্রী নিজেকে তৈরি করে বাইরে বেরিয়ে এলো। এখন উদ্দেশ্য তার প্যান্ডেলের কাছে গিয়ে গুটি কয়েক ছবি তুলবে। যেমন ভাবনা তেমন কাজ। চৈত্রী শাড়ির কুচি ধরে হাঁটতে লাগলো সেদিকে, কিন্তু প্রতিমধ্যেই বাধা পড়লো তার কাছে। কেউ এসে দাঁড়ালো তার সামনে। শাড়ির কুচি ছেড়ে মাথা উঁচু করে সামনের দিকে তাকালো সে। চোখে ভেসে উঠল রাজের চেহারা। এই লোক এখানে কেন? হয়তো তাকেও এই বিয়েতে দাওয়াত করা হয়েছে। রাজের চেহারাটা দেখেই সেদিনের কথা মনে পড়ল চৈত্রীর। মনের কোণে এই রাজ নামক মানুষটার জন্য একরাশ বিরক্তি জেগে উঠল। তবে সে বিরক্তি প্রকাশ করল না চৈত্রী।
হাজার হলেও এই লোক এখন তার বাড়ির অতিথি। অতিথির সাথে খারাপ ব্যবহার অবশ্য শোভা পায় না। চৈত্রীর ভাবনার মধ্যেই মুখ খুলল রাজ। মলিন তার মুখশ্রী। মলিন কণ্ঠেই সে প্রশ্ন করল, কেমন আছো চৈতি? সৌজন্যসূচক হাসল চৈত্রী, তারপর বলল, ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমার ওই দিকটায় কাজ আছে, একটু আসি আমি। কথাটুকু বলেই একদণ্ডও সেখানে দাঁড়ালো না চৈত্রী। এক প্রকার মেয়েটা পালিয়ে গেল রাজ নামক যুবকের সামনে থেকে। রাজ বুঝল সে কথা। এই বিয়েতে আসার কোনো ইচ্ছেই তার ছিল না। এসেছে শুধুমাত্র চৈত্রীকে একটা নজর দেখার জন্য। সেদিনের পর থেকে যে মেয়েটাকে একবারের জন্য দেখেনি সে খারাপ হলেও তার ভালোবাসা তো কোনো খাত ছিল না। এই মেয়েটাকেই নিজের হৃদয় গহীনে সে ঠাঁই দিয়েছিল বহু বছর আগেই, যা কখনো প্রকাশ করতে পারেনি। অন্ততপক্ষে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হওয়ার কথা ভেবে। সেদিনের ঘটনার পর চৈত্রীকে হারানোর ভয় তীব্রভাবে জেঁকে ধরেছিল তাকে। যদিও চৈত্রীও তো কখনো তার ছিলই না। মনকে বোঝানোর চেষ্টা করেছে অনেক, তবে সক্ষম হয়নি বোঝাতে। আজ এখানে এসে যেন মনটা অবুঝ হয়ে উঠেছে আরো। চৈত্রীকে আজ এখানে দেখে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা আবারও জেঁকে ধরেছে তীব্রভাবে। চৈত্রীকে যে দেওয়ার চাই, নয়তো তার হৃদয়ে শান্তি মিলবে না কোনোদিন। এই কয়েকটা দিন চৈত্রীহীনা নিজেই দম বন্ধকর পরিস্থিতির মধ্যে রাজ কিভাবে কাটিয়েছে তা একমাত্র সেই জানে। আজকালকার যুগে 2-3টি প্রেম করা সাধারণ বিষয়। সেখানে কেবল চৈত্রী নির্ময়ের সাথে প্রেম করছে। চৈত্রীকে ভালোবাসে, তাকে পাওয়ার তাগিদে এই 2-1টা প্রেম মেনে নিতে পারবে রাজ। তবু এভাবে তার জীবন থেকে চৈত্রী নামক সুখ হারিয়ে যেতে দেওয়া যায় না। ভালোবাসার দ্বার না পেলে সে চৈত্রীকে ছলনার দ্বারা আদায় করার চেষ্টা করবে। তবুও শেষ চেষ্টা একবার করে দেখবে সে। চৈত্রীকে তার নিজের করে ছাড়বেই রাজ। সময় গতিশীল, সে বয়ে গেছে বাঁধহীন নদীর স্রোতের মতো। দেখতে দেখতে চলে গেছে বেশ কয়েকটি দিন। চঞ্চল আর নিহার বিয়ে কেটে গেল ভালোভাবেই। কোনো রকম বৌভাতের অনুষ্ঠানটা শেষ করেই চঞ্চল চলে এসেছে ঢাকায় তার চাকরি স্থানের। কি আর করবে, ছুটি যে বেশি ছিল না। বিয়ের উদ্দেশ্যে তো আর ছুটি নিয়ে বাড়িতে যাওয়া হয়নি, গিয়েছিল বোনকে দিয়ে আসতে। সেই উপলক্ষে 2-3 দিন ছুটি থাকতেই চলেছিল বাড়িতে। তারপরেই সেই ঘটনা। প্রেমিকার সাথে রাতের আধারে দেখা করতে গিয়ে নিজের বাপের হাতে ধরা খেয়েছিল। তারপর বিয়েটা তো সেদিনই রাতেই ঘটনার পর হুট করেই হয়ে গেল। অফিসে স্যারদের বলেও তো 2-3 দিন ছুটি বেশি কাটিয়ে সে, কিন্তু এর বেশি ছুটি দিতে এই মুহূর্তে ইচ্ছুক নয় চঞ্চলের অফিস কর্তৃপক্ষ। তাই একটু দ্রুত বেগেই ফিরতে হলো তাকে। অবশ্য তার সাথে চৈত্রী আর নির্ময়ও ফিরেছে। তাদেরও তো ভার্সিটি বন্ধ যাচ্ছে অনেক দিন। গিয়েছিল নিজেদের মান অভিমানের পালা নাশ করতে, কিন্তু ফিরে এসেছে তাদের ভাই বোনের বিয়ে দিয়ে। যদিও চঞ্চল আর নিহার বিয়ের জায়গায় নির্ময় আর চৈত্রীর বিয়েটাও হয়ে যেতে পারত। আর এই নিয়ে নির্ময়ের আফসোসের যেন শেষ নেই। অবশ্য যা হয়েছে ভালো হয়েছে। সেদিনের পর রাজের সাথেও আর দেখা হয়নি চৈত্রীর। নির্ময় বিয়ের অনুষ্ঠানের দিন রাজকে দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হলেও বলেনি কিছুই। হাজার হলেও অতিথি তাদের। অতিথির সাথে খারাপ ব্যবহার অনুচিত বলে চুপ রয়েছে, তবে মনে মনে সে দৃঢ় প্রতিজ্ঞা করে রেখেছে তখনই এবার রাজ কোনো বাড়াবাড়ি করলে তার শেষ দেখেই ছাড়বে সে। এবার আর মোটেও নিজে চুপ থেকে রাজকে লাই দিবে না একদম। চৈত্রী তার শুধুমাত্র তার নিজের এই প্রিয় রমণীকে নিজের একান্তই ব্যক্তিগত করে রাখতে তাকে যতটা করতে হবে সে করবে। তবুও চৈত্রী নামক রমণীকে কিছুতেই হারাতে দিবে না তার জীবন থেকে। রাত বেড়েছে কিছুটা। ব্যস্ত শহরের আনাচে কানাচে আলোকিত হয়েছে কৃত্রিম স্টেডিয়ামের আলো। তবুও দিনের প্রকৃতির আলোয় তার রাতের কৃত্রিম আলোর পার্থক্য তো থেকেই যায় অনেকটা। নির্ময় বসেছিল হলে নিজ রুমে পড়ার টেবিলে। অনেক পড়া বাকি তার। ওদিকে ওই কয়েকটা দিন বাড়িতে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছে, আর এদিকে তার পড়ার পাহাড় জমেছে। নির্ময় নিঃশব্দে বাইরের দিকে তাকিয়ে পড়ছে, আর পড়াগুলো কোনো দিকে যেন হুঁশ খেয়াল নেই। রাজ নামক ভয়ঙ্কর প্রাণী হলে উপস্থিত না থাকায় রুমটাও বেশ নীরব। বাড়ি থেকে ফিরে এসে নির্ময় এখনো অবধি দেখেনি রাজকে। হয়তো সে এখনো ফেরেনি বাড়ি থেকে। নির্ময়ের পড়ার মধ্যেই হঠাৎ প্রবল ঝংকার তুলে বেজে উঠল টেবিলের উপরে রাখা তার মোবাইলটা। নির্ময় বাইরের দিক থেকে চোখ ঘুরিয়ে তাকালো মোবাইলের দিকে। মোবাইলের স্ক্রিনে গোটা গোটা অক্ষরে ভেসে উঠেছে নিহা আপু নামটা। নির্ময় মোবাইলটা হাতে নিল, কলটা রিসিভ করে ধরল কানের কাছে। নম্র কণ্ঠে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। আলতো হাসল নিহা, তারপর বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? শুরু হলো দুই ভাই বোনের কথোপকথন। নিয়া টুকটাক কথা সারল নির্ময়ের সাথে। অতঃপর কথার এক পর্যায়ে সে বলল,
শোন, তোর খালেদ কাকা সম্ভবত কাল চৈত্রীকে আনতে যাবে, তুইও তার সাথে বাড়িতে আসিস। নির্ময় অবাক হলো খানিকটা। এই তো সেদিনই ওরা ফিরল বাড়ি থেকে, এর মধ্যে আবার নিতে কেন আসবে? বাড়িতে হয়েছে কি কিছুই, যাতে চৈত্রীকে আবারও এভাবে জরুরি তলব? নির্ময় কিছুটা অবাক সুরেই প্রশ্ন করল। হঠাৎ চৈত্রীকে নিতে আসবে কেন খালেদ কাকা? সেদিনই তো বাড়ি থেকে ফিরলাম আমরা, এখন পর্যন্ত তো 15 দিনও গড়ায়নি, এর মধ্যে আবারও নিতে আসবে যে? আর বলিস না, চৈত্রীর জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে বেশ ভালো, ছেলের পরিবারও ভালো, সব দিক থেকেই তাদের পছন্দ হয়েছে আমাদের। সবকিছু ঠিকঠাক থাকলে এবার এখানেই বিয়েটা হয়ে যাবে ওর। কথাটা শেষ হতেই তড়িৎ বেগে দাঁড়িয়ে পড়ল নির্ময়। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে তার। চৈত্রীর বিয়ে মানে কি? মজা করা হচ্ছে নাকি তার সাথে? যেখানে চৈত্রী অন্য কথা ভাবতেও দম বন্ধ হয়ে আসে তার, সেখানে চৈত্রীর অন্য কারোর সাথে বিয়ে? না না, চৈত্রী শুধু তার, শুধুই মাত্র তার। চৈতকে তার কাছ থেকে অন্য কাউকে কেড়ে নিতে দিবে না। এতদিন ভালোবাসার পরশে যে রমণীকে নিজ হৃদয়ে ঠাঁই দিয়েছে নির্ময়, আজ সেই রমণী অন্য পুরুষের সাথে বিয়ের কথা চলছে। বুকের মাঝে সূক্ষ্ম চিনচিনে ব্যথার আবির্ভাব ঘটেছে নির্ময়ের। দম বন্ধ করার পরিস্থিতি উপনীত হয়েছে তার মুখে। ইচ্ছে করেও যেন কণ্ঠনালী থেকে কথা বের করতে সক্ষম হচ্ছে না নির্ময়। তবে নিহাকে তার জিজ্ঞেস করার আছে অনেক কিছুই। তাকে চুপ করে থাকতে দেখে নিয়া একা একাই আবার বলা শুরু করলো। ছেলেকে চিনিস তুই মনে হয়, তোদের ভার্সিটিতেই তো পড়ে। আমার বিয়েতে এসেছিল তো, রাজ নাকি কি যেন নাম, চৈত্রীর খালাতো ভাই রাহাতের বন্ধু। শুনেছি ওর সাথে নাকি চৈত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে, ছেলে যতদূর বলল আর কি। এতক্ষণ চৈত্রীর বিয়ে শুনে বুকের ভিতরে ব্যথা অনুভব করলো। রাজের নামটা শুনে যেন এই মুহূর্তে তীব্র রাগে ফেটে ফেলল নির্ময়। চোখ দুটো যেন নিমিষেই রক্তিম বর্ণ ধারণ করেছে। দপদপ করে মস্তিষ্কে বিচরণ ঘটাচ্ছে তীব্র ক্রোধের অনল। এই ব্যাটা এখনো ভালো হয়নি, এখনো হাত বাড়াচ্ছে ওর চৈত্রীর দিকে, আবারও বলে বেড়াচ্ছে তার সাথে চৈত্রীর প্রেমের সম্পর্ক। ভাগ্য ভালো রাজ এখন নেই হলে, নয়তো এই মুহূর্তে নির্ময়ের হাতে নিঘাত খুন হতো এই ব্যাটা। তাতে আজ যাই হোক না কেন, বাড়ি গিয়ে বেঁচে গেল। নির্ময়ের রক্ত যেন টকবক করে উঠল, ফুঁসে উঠল সে। তারপর বলল, চৈত্রী বলেছে যে ওই ছেলের সাথে ওর প্রেমের সম্পর্ক আছে। চৈত্রীর মত দিয়েছে এই বিয়েতে। চৈত্রী জানে না এখনো কিছু, আমরা কেউ কিছু বলিনি ওকে। দাঁতে দাঁত চাপল নির্ময়, হিসিয়ে বলল, বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছিস তোরা, অথচ ওকেই এখনো কিছু জানাসনি। কেন জানাসনি? নাকি জোর করে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে রেখেছিস? কোনটা? আরে না না, জোর করে বিয়ে কেন দেব? আসলে রাজ জানাতে বারণ করেছে ওকে, ও নাকি চৈত্রীকে সারপ্রাইজ দিবে, তাই আর কি। নির্ময় চিবিয়ে চিবিয়ে জবাব দিল, রাত জানতে বারণ করলো আর তোরাও জানালি না? বাহ বাহ বাহ, তোদের বুদ্ধির তো প্রশংসা করতে হয়। একটু থামলো নির্ময়, গম্ভীর কণ্ঠে বলল, হতেও তো পারে ওই ছেলের কথা মিথ্যা। চৈত্রী তো আর নিজের মুখে বলেনি ওর সাথে চৈত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। তোদের খোঁজ খবর নিয়ে নেওয়া উচিত ছিল নাকি? নিহা কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল, মনে হচ্ছে না মিথ্যা বলেছে ছেলেটা। রাজুর কয়েকটা বন্ধুর সাথে কথা বলিয়েছে আমাদের, তারা তো সবাই বলল চৈত্রীর সাথে নাকি রাজের বেশ অনেক দিনের প্রেমের সম্পর্ক। চৈত্রীর কোনো বন্ধু বা বান্ধবী কি বলেছে রাজের সাথে ওর প্রেমের সম্পর্ক আছে? না, তা কি করে বলবে? আমরা কি চিনি নাকি চৈত্রীর কোনো বন্ধু বা বান্ধবীকে? এখন তো ওর সব বন্ধু বান্ধবী ঢাকার দিকে, তুই চিনতে পারছিস তাদের? ক্রোধে কপালের রগগুলো যেন ফুলে উঠছে নির্ময়ের। এদের সাথে কথা বলে কোনো লাভ নেই, এর থেকে এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেয়। রাজ গিয়ে বলল চৈত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে, চৈত্রীকে সে বিয়ে করতে চায়, আর এরাও মেনে নিল। চৈত্রীর কাছে বিষয়টা জিজ্ঞেস করেও একবার নিশ্চিত হওয়ার প্রয়োজন বোধ করলো না। নির্ময় ডান হাতে কানের কাছে মোবাইলটা ধরে বাম হাত উঁচিয়ে আঙুল ঘষল তার টকবগে কপালে। অতঃপর ভাবলো কিছু একটা, বাঁকা হেসে বলল, আচ্ছা আপু, তুই এক কাজ কর, খালেদ কাকাকে বল উনার কষ্ট করে চৈত্রীকে নিতে আসতে হবে না, আমি নিয়ে যাব চৈত্রীকে। আচ্ছা, আর শোন, চৈত্রীকে তুইও বলিস না কিছু, ওকে সারপ্রাইজ দেবো আমরা। নির্ময় বিড়বিড়ালো, আঙুল দিয়ে কপালের দপদপে রক্তগুলো ঘষতে ঘষতে বলল, সারপ্রাইজ সে তো আমি তোদের দেব, অপেক্ষা কর একটু। নিয়ে স্পষ্ট শুনল না ভাইয়ের কথা। না বুঝতে পেরে সে জিজ্ঞেস করলো, বললি কিছু?
বলেছি বলবো না কিছু চৈত্রীকে। আচ্ছা, কালই রওনা করিস পারলে, সাবধানে আসিস। রাখছি আমি। আচ্ছা। ভোরের আলো ফুটেছে, সোনালি মিষ্টি রোদে ভরে গেছে চারপাশটা। গাছে গাছে দুই একটা পাখি দেখা যাচ্ছে। যদিও এই ব্যস্ত কোলাহলপূর্ণ শহরের বুকে পাখিদের খোঁজেই পাওয়া যায় না সচরাচর। চৈত্রী দাঁড়িয়ে আছে নির্ময়ের হলের সামনে। গতকাল রাতে নির্ময় তার উপর হুকুম জারি করেছে আজ সকাল সকাল তার সাথে দেখা করতে। যদিও নির্ময় আরও একটু পরে দেখা করার কথা বলেছিল, কিন্তু চৈত্রী চলে এসেছে আগে ভাগে। সেই দিন দেরিতে এসে যে ভোগান্তি তাই শেষ পর্যন্ত পোহাতে হলো চৈত্রী চায় না সেরকম ভোগান্তি পুনরাবৃত্তি ঘটুক আবারও। তাই তো সে আজ সময়ের আগেই চলে এসেছে নির্ময়ের হলের সামনে। কিন্তু এই ব্যক্তি হঠাৎ কেন এমন এক জরুরি তলব করলো ভেবে পাচ্ছে না চৈত্রী। কাল কতবার জিজ্ঞেস করলো ছেলেটাকে, কিন্তু বলল না কিছুই। এই ছেলের একটা দোষ, যখন কথা বলে তখন এর মুখে থামানো যায় না। একের পর এক নির্লজ্জ মার্কা কথা বলে লজ্জায় জর্জরিত করে ফেলবে তাকে। আর যদি এই লোক কোনো বিষয়ে কথা বলতে না চায়, তবে বোম মেরেও এর মুখ থেকে সে কথা বের করা যাবে না। আর নির্ময়ের এই গুণটাই সব থেকে বিরক্তিকর লাগে চৈত্রীর কাছে। বাকি সবগুলোই ভালো লাগে। চৈত্রীর অপেক্ষার মধ্যেই তার সামনে এসে দাঁড়ালো নির্ময়। পাঞ্জাবি পরেছে আজ, হাতে চিকন কালো বেল্টের ঘড়ি, চুলগুলো বেশ পরিপাটি। নির্ময়কে সকাল সকাল এভাবে পরিপাটি, তার উপর পাঞ্জাবি পরে থাকতে দেখে ভ্রু কুঁচকে এলো চৈত্রীর। এই লোক আবার সকাল সকাল এভাবে সেজেগুজে কোথায় যাচ্ছে? কাঁধে তো আমার একটা ব্যাগও দেখা যাচ্ছে। চৈত্রী নিজের ভ্রুদয় কুঁচকে রেখেই নির্ময়কে প্রশ্ন করল। হঠাৎ এই সকাল সকাল তলব করলেন, আবার এভাবে সেজে গুজে কোথায় আছেন? নির্ময় তাকালো চৈত্রীর পানে, তারপর বলল, শুধু আমি না, তুমিও যাচ্ছ। চৈত্রী কুঁচকানো ভ্রু জোড়াকে কুঁচকে এলো আরো, তারপর বলল, আমি যাব মানে? কোথায় যাব? নির্ময় হাত উঁচিয়ে ঘড়ি দেখলো, কপালে ভাঁজ ফেলে তারপর বলল, বাড়িতে যাবো আজ, তার আগে একটু মার্কেটে যাব, সাথে কাজ আছে আরও কিছু। এখানে দাঁড়িয়ে কথা বলার সময় নেই, চলো তাড়াতাড়ি। বাড়িতে যাওয়ার কথা শুনে কিছুটা অবাক হলো চৈত্রী। অবাক সুরে সে বলল, হঠাৎ বাড়িতে কেন যাবেন? সেদিন না বাড়ি থেকে এলেন? চৈত্রীর প্রশ্নে যেন কিছুটা বিরক্ত হলো নির্ময়। কপাল কুঁচকে উত্তর দিল, কাজ আছে, আর আমি একা যাচ্ছি না, তুমিও যাচ্ছ আমার সাথে। এখন চলো চলো, বাড়িতে যাওয়ার আগের কাজগুলো সারি। কথাটা বলেই সামনে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো নির্ময়। চৈত্রী তাকালো নিজের দিকে। কেমন সাদামাটা একটা 3 পিস পরে সে হাজির হয়েছিল আজ। এত সকালে আর সেজেগুজে বের হবে কি? অবশ্য সে কি বুঝেছে নাকি এখন তাকে কোথাও যেতে হবে, আবার বাড়িতেও যেতে হতে পারে? চৈত্রী নিজের বেশভূষার দিকে তাকিয়ে আবার তাকালো নির্ময়ের পানে। ততক্ষণে নির্ময় হেঁটে গিয়েছে কিছুটা দূরত্বে। চৈত্রী দৌড় লাগালো নির্ময়ের দিকে। নির্ময়ের কাছে গিয়ে থেমে হাঁটতে লাগলো, তার পায়ে পার মিলিয়ে। জোরে নিঃশ্বাস নিতে নিতে বলতে লাগলো, আমি এভাবে যাব মার্কেটে, সাদামাটা পোশাকে এসেছি আমি। আপনি অপেক্ষা করুন একটু, আমি পোশাক পরিবর্তন করে আসছি এক্ষুনি। নির্ময় হাঁটতে হাঁটতেই জবাব দিল, তার দরকার হবে না, এভাবেই চলো। বাড়িতে যাবেন নাকি? আমি তো জামা কাপড়ের ব্যাগও আনিনি কখন কোনো। আমি মিহিরকে বলে দেব, ও নাইমাকে তোমার ব্যাগ নিয়ে আসতে বলবে। ওদের আবার কষ্ট দেওয়ার কি দরকার? আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি এখনই পোশাক পরিবর্তন করে ব্যাগ নিয়ে আসছি। সেই সময় নেই এখন, তাড়াতাড়ি আমাদের এদিকের সব কাজ সারতে হবে, বিকেলে আবার রওনা হতে হবে বাড়ির দিকে। চৈত্রী চিন্তিত হয়ে পড়ল বেশ। হঠাৎ এই লোক তাকে বাড়িতে যাওয়ার তাড়া কেন দিচ্ছে? এই তো সেদিনই তো এলো বাড়ি থেকে। কারো কিছু হয়েছে কি, যা নির্ময় লুকাচ্ছে তার থেকে? কারো কোনো বিপদ আপদ ঘটলো না তো আবার? চৈত্রী চিন্তিত সুরে প্রশ্ন করল, কেন? আচ্ছা, আমরা হঠাৎ বাড়িতে কেন যাচ্ছি? হয়েছে কি কিছু? বাবা মা ঠিক আছে তো? নির্ময় এক পলক তাকালো চৈত্রীর পানে, তারপর বলল, সবাই ঠিক আছে, শুধু ঠিক নেই আমি। ভ্রু কুচকালো চৈত্রী, তারপর বলল, কেন, কি হয়েছে আপনার? নির্ময় তাড়া দিল চৈত্রীকে। একটা রিক্সা ডেকে তারপর বলল, যেতে যেতে বলছি, রিকশায় ওঠো তাড়াতাড়ি। চৈত্রী আর কথা বাড়ালো না। নির্ময়ের কথা মতো উঠে বসলো নির্ময়ের ডাকে রিক্সাটায়। নির্ময় উঠে বসলো চৈত্রীর পাশে। রিক্সা চালক রিক্সা চালানো শুরু করলেন। নির্ময় ধীরে সুস্থে বলা শুরু করলো রাজের ব্যাপারে। সবটা শুনে চৈত্রী অবাক হলো বেশ, সাথে রেগেও গেল ভীষণ। রাগে যেন রিরি করে উঠল তার ভিতরটা। ছেলেটা যে এত খারাপ কখনো বুঝে উঠতে পারেনি চৈত্রী। একজন মানুষকে যে অন্যজন ভালো লাগতেই পারে, ভালোবাসতেই পারে বিপরীত ধর্মী কাউকে, তাই বলে তার এভাবে ক্ষতি করতে উঠে পড়ে লাগবে? সে যেমন কাউকে ভালোবেসে ভুলতে না পেরে
কষ্ট পায়, তেমনি তার বিপরীত মানুষটাও তো তার ভালোবাসা হারালে কষ্ট পাবে, তাই না? জোর করে কি ভালোবাসা হয়? হয় না। রাজের সৌভাগ্য রাজ ঢাকায় নেই এখন, নয়তো এবার নির্ময় তাকে কি করতো না করতো জানা নেই। তবে চৈত্রী নিঘাত খুন করে ফেলতো তাকে। চৈত্রীর ভাবনার মাঝখানে মার্কেটে এসে পৌঁছালো তারা। নির্ময় রিক্সা থেকে নেমে হাত ধরে নামালো চৈত্রীকে। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দুজনে প্রস্থান করলো মার্কেটের ভিতরে। খুব বড় ধনী সমাজের মার্কেট নয় এটা, চারিদিকে ছোট বড় দোকানে ভরপুর। দামটাও এখানে সহজলভ্য। মধ্যবিত্ত ব্যক্তিদের রোজগার যাবতীয় প্রয়োজনীয় জিনিস পত্রের সঙ্গী যেন এই জায়গাটা। নির্ময় দোকানগুলোতে ঘুরে ঘুরে শাড়ি দেখতে শুরু করেছে, যদিও এই কাজে সে বড্ড অপরিপক্ক। অবশ্য পরিপক্ক হওয়াটাই স্বাভাবিক নয়। সে কি আগে কখনো কোনো মেয়ের জন্য কিছু কিনেছে নাকি? আগে তো নিজের জন্যই কিনতো না, সারাদিন ব্যস্ত থাকতো পড়াশোনায়। বারবারই তার মা পছন্দ করে সবকিছু কিনে আনতো তার জন্য। এই ঢাকায় আসার পরেই সে নিজের কেনাকাটাগুলো নিজেই করতে শুরু করেছে, তাও ততটা নয়। দরদাম সম্পর্কে জানে না সে তেমন ভাবে। ঢাকায় এসে একা একা যে কয়েকবার মার্কেটে এসেছে কেনাকাটা করতে, সে কয়েকবার দোকানেই সে দাম চেয়েছে, নিঃশব্দে সেই দাম দিয়েই নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে গিয়েছে সে। আর মেয়েদের জিনিস সেদিকে তো তাকিয়েও দেখেনি কখনো। কিন্তু আজ যেন সে একটা শাড়ি কেনার যুদ্ধে নেমেছে কোমর বেঁধে। আর এই যুদ্ধে সে জিতবে, তবে ময়দান থেকে উঠবে। শাড়ি তো আজ সে কিনেই ছাড়বে, তবে ঠিক পছন্দ করে উঠতে পারছে না কোনো শাড়ি। সব দোকানে ঢুকে শুধু শাড়িগুলো এলোমেলো করে বেরিয়ে আসছে সে। চৈত্রীও প্রায় 30 মিনিট ধরে এই দোকান থেকে ওই দোকানে ঘুরেছে নির্ময়ের সাথে। নির্ময়ের কাছে কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না, সে শুধুই বলছে, হাঁটতে থাকো আমার সাথে সাথে। এটা কেমন কথা? সে তো সেই কখন থেকে হাঁটছেই নাকি। এবার চৈত্রী বিরক্ত হলো বেশ। বিরক্ত ভরা কণ্ঠে বলল, আপনি কি করতে চাইছেন বলুন তো? সেই কখন থেকে শুধু এই দোকান থেকে ওই দোকানে ঘুরছেন। মেয়েরাও তো একটা শাড়ি কিনে এনে এত সময় নষ্ট করে না যতটা আপনি করছেন। নির্ময় তাকালো চৈত্রীর দিকে, কপাল কুঁচকে, তারপর বলল, কি করব, পছন্দ হচ্ছে না তো। এভাবে শাড়ি না দেখে এলোমেলো করলে পছন্দ কিভাবে হয়? চলুন আমি পছন্দ করে দিচ্ছি। নির্ময় বাধা প্রদান করলো চৈত্রীকে, তারপর বলল, না, আমি পছন্দ করব। ঠোঁট বাঁকালো চৈত্রী, তারপর বলল, তা তো দেখতেই পাচ্ছি যে কি পছন্দ করছেন আপনি। মুখে চৈত্রী স্বাভাবিকভাবে কথা বললেও অন্তরে তার ঝড় বয়ে যাচ্ছে। নির্ময় কেন হঠাৎ মার্কেটে এলো? তার জন্য এত বেছে বেছে শাড়ি কিনছে, নিশ্চয়ই তার মায়ের জন্য নয়। মায়ের জন্য শাড়ি কিনলে অবশ্যই একটু বয়স্ক নারীদের শাড়ি চাইতো সে। দোকানে গিয়ে অল্প বয়সী মেয়েদের উপযোগী শাড়ি চাইতো না। নেহাপুর জন্য তো নয়, হতে পারে একটা মাত্র বোন তার, কিছুক্ষণ আগেই বিয়ে করে পরেই ঘরে চলে গিয়েছে। হয়তো বোনের জন্য কিনেছে একটা শাড়ি, কিন্তু নেহা আপুর জন্য হলে সে শাড়ি তো চৈত্রী নিজেই পছন্দ করে দিতে পারে। তাতে নির্ময়ে বাধা কেন দিচ্ছে? সে নিজেই পছন্দ করবে বলেই এতটা জোর কেন দিচ্ছে? যদিও কার জন্য কিনছে এই শাড়ি, এ প্রশ্নে সে নির্ময়কে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে। বারবার নির্ময় জবাব দিয়েছে, পরে জানতে পারবে। এখন আবার সেই একই প্রশ্ন নির্ময়কে করলে লোকটা রেগে যাবে নির্ঘাত। আবার না জিজ্ঞেস করেও পারছে না চৈত্রী, মনের মধ্যে খচখচ করছে শুধু। যাক, আরেকবার জিজ্ঞেস করাই যাক। রাগলে রাগুক তো। চৈত্রী আবারও প্রশ্ন করলো নির্ময়কে, কার জন্য শাড়ি কিনছেন? নির্ময় বিরক্ত হলো বেশ। একে তো এতক্ষণ দোকানে দোকানে ঘুরে একটা শাড়ি পছন্দ করতেও পারছে না সে, তার মধ্যেই মেয়ের বারংবার একই প্রশ্ন। নির্ময় উত্তর দিল না চৈত্রীর প্রশ্নের। একরাশ বিরক্তি নিয়ে কপাল কুঁচকে দেখতে লাগলো এদিক ওদিক। হঠাৎ তার চোখ আটকে গেল একটা দোকানে টাঙানো লাল রাঙা একটা শাড়ির উপর। দূর থেকেই শাড়িটা বেশ মনে ধরেছে তার। যাক, অবশেষে তার পছন্দ মতো মিলল একটা শাড়ি। নির্ময় লম্বা লম্বা পা ফেলে হেঁটে গেল সেদিকে। দোকানিকে বলল শাড়িটা নামাতে। দোকানি নির্ময়ের কথা মতো শাড়িটা নামিয়ে দিল তার হাতে। নির্ময় উল্টে পাল্টে দেখলো শাড়িটা। না, বেশ ভালোই শাড়িটা। যার জন্য কিনবে চিন্তা করেছে তাকেও এই শাড়িতে বেশ ভালোই মানাবে। নির্ময় তাকালো দোকানদারের দিকে, জিজ্ঞেস করলো, দাম কত এর? 3000 টাকা। এত? হ ভাই, এই শাড়িগুলোর দাম এমনই। নির্ময়ের কেনাকাটার অভ্যাস নেই তেমন, তাই এই বিষয়ে সে অজ্ঞ। আবার শাড়িটাও বেশ মনে ধরেছে তার। এতক্ষণ পরে একটাই শাড়ি পছন্দ হয়েছে তার। যদিও এই মুহূর্তে তার বাজেট এত নেই, সে ভেবেছিল 2000-এর মধ্যে একটা শাড়ি কিনবে, কিন্তু নজর তো আটকালো সেই শাড়িতেই। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়। মনে মনে হিসাব কষলো 3000 এই শাড়ি কেনার পর যে টাকা থাকবে তা দিয়ে বাকি সব কাজ চালাতে পারবে তো। কিঞ্চিত সময় নিয়ে হিসাব মেলাতে পারলো সে। এই শাড়িটা কিনলেও বাকি সব কাজ চালাতে পারবে সে, যদিও একটু টানাটানির মধ্যে পড়তে হবে তাকে। তবে করার কিছু নেই, এই শাড়িটা নিবে সে।
পকেট হাতড়ে মানিব্যাগটা বের করতে উদ্যত হলো নির্ময়। ঠিক তখনই পাশ থেকে শোনা গেল চৈত্রীর কণ্ঠস্বর। সে খুব স্বাভাবিকভাবেই দোকানিকে উদ্দেশ্য করে বলল, আমি 700 টাকা দিব, দেবেন শাড়ি? হকচকালো নির্ময়। বিস্মিত দৃষ্টিতে সে তাকালো চৈত্রীর পানে। 3000 টাকার শাড়ি এই মেয়ে বলছে 700 টাকা। মাথা খারাপ হয়েছে নাকি এই মেয়ের? নির্ময় অপ্রস্তুত হয়ে পড়ল বেশ। দোকানে বসে তার মান-ইজ্জত ডোবাবে নাকি এই মেয়ে? নির্ময় কিছু বলতে চাইল চৈত্রীকে, কিন্তু সে মুখ খোলার আগেই শোনা গেল দোকানের কণ্ঠস্বর। সে বলল, 700 টাকায় তো আমরাও কিনতে পারি নাই এই শাড়ি। আর কিছু বাড়াইয়া নিয়ে যান শাড়িটা। চৈত্রী বেঁকে হাসলো, তারপর বলল, না না না, 1 টাকাও বাড়ানো যাবে না। কয়দিন আগে আমি এই মার্কেট থেকে এই শাড়িটাই একটা নিয়েছি 700 টাকায়। সেটা দেখেই ওনার পছন্দ হয়েছে বলে উনি এসেছিলেন আরেকটা শাড়ি নিতে। এখন আপনি যা দাম চাইছেন তাতে নেওয়া হবে না। থাক, অন্য দোকান থেকে কিনবো আমরা। নির্ময় ভ্রু কুচকে তাকালো চৈত্রীর পানে। চৈত্রীর কথাগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। চৈত্রী আবার কখন এমন শাড়ি কিনলো যা তার পছন্দ হওয়ার পর সেই মার্কেটে কিনতে এসেছে? সে তো এই শাড়িটাই প্রথম দেখলো, তাও দোকানে টাঙানো। নির্ঘাত এই মার মাথায় সমস্যা দেখা দিয়েছে। নয়তো এসব অবাস্তব কথা আওড়ালো কেন হঠাৎই? চৈত্রী তাকালো নির্ময়ের পানে, তারপর বলল, এই চলুন তো অন্য দোকান দেখি। কথাগুলো বলেই পিছন ঘুরে হাঁটা শুরু করলো চৈত্রী। ঠিক তখনই পিছন থেকে ডাক শোনা গেল দোকানির। তারপর বলল, আফা, নিয়ে যান শাড়িটা, 700ই দেন, সমস্যা নাই। চৈত্রীর ঠোঁটে ফুটে উঠল জয়ের হাসি। নির্ময় হতভম্ব, নির্বাক যেন সে এখনই মূর্তে যাবে। 3000 টাকার শাড়ি মাত্র 700 টাকায়। নির্ময় ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না এই মুহূর্তে। তার অবাকের রেশই যেন শেষ হচ্ছে না। সে বোকা বোকা চোখে এতক্ষণ তাকাচ্ছে দোকানদারের দিকে, কতক্ষণ তাকাচ্ছে চৈত্রীর দিকে। কি থেকে কি হয়ে গেল? 3000 টাকা কিভাবে 700 টাকায় হয়ে গেল? চৈত্রী বিরক্ত হলো নির্ময়ের এমন কাণ্ডে। চোখ মুখ কুচকে সে বলল, কি হলো, টাকাটা দিন দোকানদারকে। ধ্যান ভাঙলো নির্ময়ের। কিছুটা ভাব নিয়েই সে বলল, হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। দোকানি শাড়িটা প্যাকেটে করে প্যাকেটটা বাড়িয়ে দিল তাদের দিকে। চৈত্রী ধরল সেই প্যাকেটটা, অতঃপর হাঁটা ধরল পিছু ঘুরে। নির্ময় মানিব্যাগ থেকে 700 টাকা বের করে দোকানদারের হাতে দিয়ে দ্রুত বেরিয়ে এলো চৈত্রীর পিছু পিছু। মনে তার অনেক প্রশ্ন, সাথে বেশ কৌতূহলীও। 3000-এর শাড়ি কিনা এই মেয়ে 700-তেই নিয়ে নিয়েছে। তার উপরে এরকম শাড়ি নাকি তারও আর একটা আছে। দোকানের বাইরে এসে সে দাঁড়াতে বলল চৈত্রীকে। চৈত্রী দাঁড়ালো, ভ্রু কুচকে নির্ময়ের পানে তাকিয়ে বলল, কিছু বলবেন? নির্ময় কিছুটা কৌতূহলী কণ্ঠে চৈত্রীকে জিজ্ঞেস করল, এইরকম শাড়ি তোমার আরেকটা আছে? কপালে ভাঁজ ফেলল চৈত্রীর, বলল, না, নেই তো। তাহলে দোকানদারকে বললে যে কিছুদিন আগেই এমন একটা শাড়ি এই মার্কেট থেকেই 700 টাকায় কিনেছো তুমি? দাঁত কেলিয়ে হাসল চৈত্রী, হেসে উত্তর দিল, ওটা দোকানদারে বলতে হয়, নয়তো দাম ছাড়তে চায় না তারা। একটু থামল চৈত্রী, মুখটা ছোট্ট করে আফসোসের সুরেই বলল, ইস, আমি যদি দামটা আর একটু কম বলতাম তাহলেও হয়তো শাড়িটা আরো কম দামেই দিয়ে দিত দোকানদার। 500 টাকা বললে মনে হয় বেশি ভালো হতো। চৈত্রীর কথার পরিপ্রেক্ষিতে নির্ময় উত্তর দিল না কোনো। সে শুধু ফ্যাল করে তাকিয়ে রইল চৈত্রীর পানে। 3000 টাকা দাম চাওয়া শাড়ি সে মাত্র 700 টাকায় এনেছে। তবুও সে আফসোস করে বলছে আরও একটু কমে আনতে পারত। মেয়ে মানুষ বুঝি এমনই হয়। নির্ময় কপালে করে এমন একটা মেয়ে পেয়েছে যে আর কিছু পারুক আর নাই পারুক, কেনাকাটায় তার টাকা বাঁচিয়ে কোটিপতি বানিয়ে দিবে তাকে। না, তার কোটিপতি হতে আর বোধ হয় দেরি নেই বেশি। সব কিছুই ঠিকঠাক, এখন শুধু টাকা কামানোটাই বাকি। মার্কেট থেকে বেরিয়ে খানিকক্ষণ সময় পর নির্ময় চৈত্রীকে নিয়ে এসে পড়েছে ছোটোখাটো একটা পার্লারের সামনে। পার্লার শব্দটা চৈত্রীর চোখে পড়তেই আঁতকে উঠল চৈত্রী। তার চোখের সামনে ভেসে উঠল আগেরবারের ঘটনা। আগেরবার এমনই এক পার্লারে নিয়ে নির্ময় তার সাদের চুলগুলো কেটে দিয়েছিল। এবার আর কেন এই লোক তাকে পার্লারে নিয়ে এসেছে? আগেরবার তো শুধুমাত্র সামনে থেকেই কেটেছিল কিছু চুল, এবার নির্ঘাত তার চুলগুলো গোড়া থেকেই কাটার পায়তারা করেছে এই নির্দয় নির্ময়। কিন্তু সে তো আর এবার হতে দিচ্ছে না চৈত্রী। হঠাৎ করেই উল্টো ঘুরে হাঁটা শুরু করলো চৈত্রী। হাঁটতে হাঁটতে বলল, আমি হলে ফিরছি, আপনি যেটাই খুশি যান, আমাকে টানবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। হকচকিয়ে উঠল নির্ময়। সেও ছুটতে লাগলো চৈত্রীর পিছনে। হাঁটতে হাঁটতে বলল,
কি? কেন? চৈত্রী দাঁড়ালো না, হাঁটতে হাঁটতেই বলল, আগের বারের কথা ভুলিনি আমি। আপনি আবার আমাকে পার্লারে এনেছেন চুল কাটতে, তাই না? এবার আর আপনার ফাঁদে পা দিচ্ছি না আমি, কিছুতেই না। নির্ময় টেনে ধরল চৈত্রীর এক হাত, তারপর বলল, আরে তুমি ভুল ভাবছো। এবার আমি মোটেই তোমার চুল কাটার জন্য আনিনি পার্লারে। ভ্রু কুচকালো চৈত্রীর, তারপর বলল, তো কেন এনেছেন এখানে? নির্ময় তার হাতে রাখা শাড়িটির প্যাকেটটা দেখালো চৈত্রীকে, তারপর বলল, এটা পরাতে। অবাক হলো চৈত্রী, অবাক সুরেই বলল, এই শাড়িটা আমার? উপর নিচ মাথা ঝাঁকালো নির্ময়, তারপর বলল, হ্যাঁ। চৈত্রী সরু দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, সন্ধিহান কণ্ঠে বলল, কিন্তু আমি এখন শাড়ি কেন পরবো? আচ্ছা, আপনি কি করতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন তো। সারপ্রাইজ আছে, তোমাকে সারপ্রাইজ দেবো একটা। ভ্রু কুচকালো চৈত্রী, তারপর বলল, কি সারপ্রাইজ? যদি বলেই দিই তবে সারপ্রাইজের কি রইল। চলো, পার্লার থেকে শাড়ি পরে আসবে আগে। চৈত্রী আবারও সরু দৃষ্টিতে তাকালো নির্ময়ের প্রাণে, তারপর বলল, সত্যি পার্লারে শুধু শাড়ি পরবো তো? আবার আগের বারের মতো আমার চুল কাটবেন না তো? নির্ময় ডানে বামে মাথা ঝাঁকালো, তারপর বলল, না, যে ভুল একবার করেছি তা আর ইহকালে করব না। মনে থাকে যেন। আজ যদি আমার চুল কাটে না, তবে কিন্তু আমি আপনার দাড়ি ছেটে তুলে ফেলবো, বলে দিলাম। আচ্ছা, রাজি আমি তোমার কথায়। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে ওদিকটাই। মিনিট 20 মধ্যেই শাড়ি পরা সম্পূর্ণ হলো চৈত্রীর। নির্ময় তাকালো লাল শরীফ পরিহিত টুকটুকে রমণীর দিকে, বেশ মানিয়েছে মেয়েটাকে। নির্ময়ের যেন মনে হচ্ছে এই শাড়িটা তৈরিই হয়েছে চৈত্রীর জন্য। চৈত্রীর এই রূপ যেন আগুন ধরিয়ে দিচ্ছে নির্ময়ের হৃদয়ে। মুগ্ধ হচ্ছে তার দৃষ্টি। যদিও চৈত্রীকে সাজানো হয়নি মোটেও, শুধুমাত্র শাড়িটাই পরানো হয়েছে, মুখে নেই কোনো কৃত্রিম সাজসজ্জার প্রলেপ। তবুও চৈত্রী নামক রমণীর মুগ্ধতা যেন ছড়িয়ে পড়েছে নির্ময়ের সর্বাঙ্গে। তবে এই মুহূর্তে তার এই রমণীর দিক থেকে নজর ঘোরাতে ইচ্ছেই করছে না একটুও, কিন্তু নজর দিয়ে তার ঘুরিয়ে নিতেই হবে। এখন ঘন্টা ধরে চৈত্রীর দিকে তাকিয়ে থাকার সময় নেই তার হাতে, এখনও যে অনেক কাজ বাকি। নির্ময় হাত বাড়িয়ে নিজের মুঠো বন্দি করলো চৈত্রীর এক হাত, তাকে সেখান থেকে নিয়ে চলে গেল ওই বিল্ডিংয়ে। এরই 2য় তলায় চৈত্রীর হাত টেনে নিয়ে ঢুকলো একটা রুমের ভিতরে। সেখানে গিয়ে বেশ অবাক হলো চৈত্রী। নাইমা, শারমিন, হাফসা, মিহির সাথে আরও 2টা ছেলে উপস্থিত সেখানে। ওই 2জনকে ঠিক চেনে না চৈত্রী। ওদের সাথে অবশ্য আরও একজন লোক আছে এই রুমে। লোকটা কেমন মৌলবী ধরনের। কে এই লোক? নির্ময়কে রুমের ভিতরে ঢুকতে দেখেই মিহির এগিয়ে এলো আর তার দিকে তাকিয়ে বলল, কি রে, এত দেরি হলো যে? সেই কখন থেকে অপেক্ষা করছি আমরা। নির্ময় ক্লান্তিকর ভঙ্গিমায় বলল, আর বলিস না, মার্কেটে যায় মানুষ, ওখানে ঘুরতে ঘুরতেই এত দেরি। চৈত্রীকে দেখে তার দিকে এগিয়ে এলো নাইমা, শারমিন আর হাফসা। চৈত্রী গালে হাত রেখেই নাইমা হাসি মুখেই বলল, বাহ চৈতি, লাল শাড়িতে তোকে ভীষণ ভালো লাগছে তো, বেশ মানিয়েছে। এইসব কথার কোনোটাই কানে যাচ্ছে না চৈত্রীর। সে চোখ ঘুরিয়ে রুমের আনাচে কানাচে দেখতে ব্যস্ত। হঠাৎ তাকে নিয়ে এখানে কেন এলো নির্ময়? আর এরাই বা কি করছে এখানে? নানাবিধ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চৈত্রীর ছোট্ট মাথায়। চারিদিকে চোখ বুলাতে বুলাতে হঠাৎ চৈত্রীর চোখে পড়ল কাজী অফিস লেখাটার উপরে। সঙ্গে সঙ্গে চমকে উঠল সে। তারা কাজী অফিসে এসেছে এখন? আসার সময় নির্ময়ের তাড়াহুড়োতে খেয়াল করা হয়নি বাইরের সাইনবোর্ড। কিন্তু নির্ময় এখানে কেন নিয়ে এসেছে তাকে? সকাল থেকেই সব বিষয়গুলো একের পর এক মাথার ভিতরে সাজিয়ে নিতে শুরু করলো চৈত্রী। নিজের পরনের শাড়ি আশেপাশে তাকিয়ে চৈত্রী বুঝতে বেশি সময় লাগলো না যে এখানে ঠিক কি হতে চলেছে, তাকে এখানে কিসের জন্য আনা হয়েছে। সবটা বুঝতে পেরে কলিজাটা যেন ধক করে উঠল চৈত্রীর। সে যা ভাবছে সেটা কি ঠিক? ভুলেও তো হতে পারে না। নিজের ভাবনাগুলো সম্পর্কে আর একটুও নিশ্চিত হতে সে নির্ময়ের উদ্দেশ্যে কম্পিত কণ্ঠে প্রশ্ন করল, আমরা এখানে কেন এসেছি নির্ময় ভাই? নির্ময় ঠোঁট বাঁকিয়ে হাসলো, অতঃপর বলল, কাজী অফিসে মানুষ আসে কেন? অবশ্যই বিয়ে করতে। আমরাও বিয়ে করতে এসেছি। কার বিয়ে? তোমার আর আমার। কথাটুকু কর্ণগহরে আঘাত করতেই 2য় দফায় চমকে উঠল চৈত্রী। যদিও সে আগে থেকেই বুঝেছিল নির্ময়ের উত্তরটা এমনই হবে, কিন্তু হুট করে এই বিয়ের মানেটা কি? না না,
বাবা মাকে না জানিয়ে, তাদের অনুমতি না নিয়ে কিছুতেই বিয়ে করতে পারবে না চৈত্রী। যারা জন্ম দিল, ছোট থেকে বড় করলো, আজ এই পর্যন্ত নিয়ে এলো, তাদের ছাড়া জীবনের এত বড় একটা সিদ্ধান্ত চৈত্রী নিতে পারবে না কিছুতেই। চৈত্রী পিছনে গেল 2 কদম, ঢোক গিলে বলল, হ্যাঁ, এ হয় না নির্ময় ভাই, আমি এই বিয়ে করব না, কিছুতেই না। চৈত্রীর বিয়ে করব না কথাটা যেন তীরের মতো বাঁধলো নির্ময়ের হৃদয়ে। যদিও সে আগে থেকেই বুঝেছিল চৈত্রী প্রথমে বিয়েতে না বলবে, তবুও চৈত্রীর মুখে বিয়ে করব না শুধু কেন যেন কষ্ট হচ্ছে তার। তবুও নিজেকে সামলে নিল নির্ময়। এই সময় কষ্ট পেয়ে পিছু পা হয়ে গেলে চলবে না, বিয়ে তাকে করতেই হবে, আজ এবং এক্ষুনি। নির্ময় এগিয়ে গেল চৈত্রীর কাছে, তার মুখোমুখি দাঁড়িয়ে বলল, কেন বিয়ে করবে না শুনি? তুমি কি ভালোবাসো না আমাকে? চৈত্রী শীতল দৃষ্টিতে তাকালো নির্ময়ের প্রাণে, ছলছল করে উঠল তার চোখ জোড়া। অশ্রুসিক্ত নয়নে সে বলল, ভালোবাসি আপনাকে, আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমি আমার বাবা মাকেও ভালোবাসি। তাদের না জানি আমি কিছুতেই আপনাকে বিয়ে করতে পারবো না। বাবা মা জানতে পারলে কষ্ট পাবে ভীষণ। কিন্তু নির্ময় বুঝলো চৈত্রীর ভাবনা। এই ভাবনাটা যে তার মাথায় আসেনি তেমনটা নয়। কাল সারা রাত এটা নিয়ে ভেবেছে সে। সবকিছু চিন্তা ভাবনা করেই বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নির্ময়। রাত যা শুরু করেছে তাতে সহজে থামবে না সে। যদিও তার থামারই হতো, তবে সে সেই দিনই চৈত্রীর মুখে নির্ময়কে ভালোবাসার কথা শুনেই থেমে যেত। এমন একটা জঘন্য খেলায় মেতে উঠতো না কখনো। আর যদি নির্ময় চৈত্রীকে বিয়ে না করেই বাড়িতে ফিরে যায়, তবে রাজ একটা ঝামেলা পাকাবে, সে বিষয়ে নিশ্চিত। বাড়িতে যাবে চৈত্রী, আর সেই 2 পরিবারের সামনে বসে নিজেদের ভালোবাসার প্রমাণ দেওয়ার চেষ্টা করবে, আর রাস্তা ধূলিসাৎ করার চেষ্টা করবে। শেষে লোক জানাজানি হবে, মান সম্মান যাবে, কাদা ছড়াছড়ি হবে তাদের সম্পর্কের দিকে। এই মুহূর্তে রাজকে থামানোর একমাত্র উপায় হলো বিয়ে। সে আর চৈত্রী যদি একবার বিয়েটা করে নেয়, তবে আর কিছু করার থাকবে না। বিয়ে নামক পবিত্র বন্ধন চাইলেই ভেঙে দিতে পারে না কেউ, তৃতীয় পক্ষ তো একেবারেই নয়। নির্ময় হারাতে চায় না চৈত্রীকে, সে বাঁচতে পারবে না এই মেয়েটিকে ছাড়া। এই মেয়েটি যে তার প্রাণ ভোমরা, তাই অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে নির্ময়। বিয়ে তো আর চৈত্রীকে করেই বাড়ি ফিরবে, তা যেভাবেই হোক না কেন। এখন আর পিছনে যাওয়ার সুযোগ নেই তার। এই মেয়েটি যে তার প্রাণ ভোমরা, তাই অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে নির্ময়। বিয়ে তো আর চৈত্রীকে করেই বাড়ি ফিরবে, তা যেভাবেই হোক না কেন। এখন আর পিছিয়ে আসার সুযোগ নেই তার। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, চৈত্রীকে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখো চৈত্রী, বাবা মা প্রথমে একটু কষ্ট পেলেও পরে মেনে নিবে আমাদের, যেমনটা চঞ্চল ভাই আর নিহা আপুকে নিয়েছে। হ্যাঁ, রাগ করেছে তাদের উপর, কিন্তু তাই বলে তো আর তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি। আমাদের দিক থেকেও তারা মুখ ফিরিয়ে নিবে না। কিন্তু আজ যদি আমরা বিয়ে না করে বাড়ি ফিরি, তবে হয়তো আমরা দুজনকে হারিয়ে ফেলবো সারা জীবনের জন্য। চৈত্রী, তোমাকে আমি সবটাই বলেছি। রাজ, ওদিকে তোমার পরিবারের সকলকে নিজের নিমন্ত্রণে নিয়ে ফেলেছি ইতিমধ্যে। এখন তাদের সামনে গিয়ে তুমি যতই বলো রাজের সাথে তোমার কোনো প্রেমের সম্পর্ক নেই, কেউ বিশ্বাস করতে চাইবে না সহজে। প্রমাণ চাইবে তোমার কাছে। রাজের সাথে তোমার প্রেমের সম্পর্ক নেই, এই বিষয়ে তোমার কাছে কোনো প্রমাণ আছে কি? নেই, কিন্তু রাজের কাছে তোমার আর তার সম্পর্কের অসংখ্য মিথ্যা প্রমাণ রয়েছে। এই যেমন সে তার বন্ধুদের দিয়ে বলিয়েছে তোমার আর তার সম্পর্কের ব্যাপারে। আমি তোমাকে ভালোবাসি চৈত্র, ভীষণ ভালোবাসি। তুমি আমার জীবনের প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা। আমার জীবনে ভালোবাসা নামক সুখকর অধ্যায়ের সূচনা পথ তুমি। তোমাকে আমি হারিয়ে যেতে দিতে চাই না চৈত্র। তোমাকে হারিয়ে আমি যে শেষ হয়ে যাব, বাঁচতে পারবো না কিছুতেই। প্লিজ চৈত্র, আমাকে বিয়েটা করে নাও আজ। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি। চৈত্রী তাকালো নির্ময়ের প্রাণে, তারপর বলল, তো নির্ময় আলতোভাবে নিজের 2 হাতের মুঠোয় পুরে নিল চৈত্রীর কোমর। মিশ্রিত হাত দুটো শীতল কণ্ঠে বলল, কোনো কিন্তু নয়, এখন এই মুহূর্তে এখানেই বিয়ে করব আমরা। কথাটা বলেই কাজী সাহেবের সামনে 2টো চেয়ার টেনে চৈত্রীকে নিয়ে বসে পড়ল নির্ময়। চৈত্রী তাকালো নির্ময়ের প্রাণে, কতটা মায়া এই চেহারায়। এই মানুষটাকে ছেড়ে সে থাকবে কিভাবে? আচ্ছা, বাড়িতে গেলে কি সত্যি নির্ময় হারিয়ে যাবে তার জীবন থেকে? রাজ নামক ভয়ঙ্কর মানব নির্ময়কে কেড়ে নিবে তার জীবন থেকে? না না,
এই মানুষকে ছাড়া যে তার বেঁচে থাকা অসম্ভব। নির্ময় ছাড়া বাঁচতে পারবে না চৈত্রী, কিছুতেই না। সে যে ভীষণ ভালোবাসে এই ছেলেটাকে, এই ছেলেটা ছাড়া যে তার দুনিয়া অন্ধকার। আর যদি বিয়ে করার মধ্যেই এই লোকটাকে তার হয়, তাহলে জীবনের সকল বিপদ কেটে যাবে। তবে ক্ষতি কি? হোক না বিয়েটা। চৈত্রীর ভাবনার মধ্যেই তাদের সামনে বসে থাকা মধ্যবয়সী কাজী সাহেব চৈত্রীকে উদ্দেশ্য করে বললেন, বলুন মা, কবুল। চৈত্রী আর ভাবল না তেমন। এই মুহূর্তে তার মাথায় শুধুমাত্র একটা কথাই ঘুরছে, নির্ময় ছাড়া থাকতে পারবে না সে। নির্ময়কে অন্ততপক্ষে সারা জীবনের জন্য নিজের করে রাখার জন্য হলেও এই মুহূর্তে তার বিয়ে করা উচিত। একটু সময় নিল চৈত্রী, থেমে থেমে বলল, কবুল, কবুল, কবুল। সাথে সাথে এই রুমে চারদিক থেকে শোনা গেল আলহামদুলিল্লাহ ধ্বনি। নির্ময়ের ঠোঁটের কোণে ফুটে উঠল সূক্ষ্ম প্রশান্তির হাসি। যাক, অবশেষে মেয়েটা কবুল বলে আপন করে নিয়েছে তাকে। কিঞ্চিত সময় নিয়ে কাজী সাহেব নির্ময়ের দিকে তাকালো, বলল কবুল বলতে। নির্ময় কিঞ্চিত সময় নিয়ে ধীরে সুস্থে বলল, কবুল, কবুল, কবুল। বিয়েটা সম্পূর্ণ হলো আর কোনো বাধা বিঘ্ন ছাড়াই। অবশেষে চৈত্রী নিরাময়ই হলো। তার দুজন বাঁধা পড়ল বিয়ে নামক পবিত্র বন্ধনে, যে বন্ধন চাইলেই কেউ সহজে ভেঙে দিতে পারবে না। নির্ময় তৃপ্তির হাসি হাসল। বিয়ে সম্পূর্ণ শেষে মিষ্টিমুখ করানো হলো সবাইকে। মিহির ওরা আগে থেকেই আনিয়ে রেখেছিল মিষ্টি। সবার সাথে কিঞ্চিত সময় কাটিয়ে কাজী অফিস থেকে বাড়ির দিকে রওনা দিল চৈত্রী আর নির্ময়। এরপরেই না গেলে আবার বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যাবে তাদের। নাইমাকে দিয়ে নির্ময়ের হল থেকে চৈত্রী ব্যাগও আনিয়ে রাখা হয়েছিল আগেই, তাই সে বিষয়েও আর সমস্যায় পড়তে হয়নি তাদের। আজ আর লঞ্চ যাতায়াতের জন্য যায়নি নির্ময় চৈত্রী। বাসেই উঠছেছে দুজন। চৈত্রী একটু কষ্ট হলেও উপায় যে নেই, এখন দ্রুতই ফিরতে হবে বাড়িতে। লঞ্চে গেলে কাল সকালের আগে বাড়ি পৌঁছানোই যাবে না, আর বাসে গেলে পদ্মা সেতুর বদলতে মধ্যরাতেই বাড়ি ফিরতে পারবে তারা। অবশ্যই বাসে যাওয়ার পরিকল্পনাটাও নির্ময় গত রাতেই করে রেখেছে। টিকিটও কাটিয়ে রেখেছিল আগে ভাগে, পরে যদি আবার ভালো সিট না পায়। সেজন্য নির্ময় চৈত্রীর হাত ধরে উঠল বাসের ভিতরে। নিজেদের সিট খুঁজে নিয়ে চৈত্রীকে জানালার পাশে বসিয়ে সে বসে পড়ল তার পাশের সিটে। চৈত্রী চুপ করে মাথা নুইয়া বসে আছে, শুধু বলছে না কিছুই। মাথায় তার হাজারো চিন্তা। বাবা মাকে না জানিয়ে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তো সে নিয়েই ফেলল, কিন্তু এরপর কি হবে জানা নেই তার। বাবা মা কি মেনে নেবে তাদের, নাকি দূর দূর করে তাড়িয়ে দেবে বাড়ি থেকে? আচ্ছা, বাবা মাকে না জানিয়ে এত বড় একটা কাজ করে সে কি ঠিক করলো? নিশ্চয়ই বাবা মা কষ্ট পাবে অনেক। বাবা মায়ের কষ্ট যে মোটেও সহ্য হবে না তার। নির্ময় তাকালো চৈত্রীর পানে। হয়তো সে বুঝলো মেয়েটার ভাবনা। এক হাতে আগলে নিল সে মেয়েটাকে, কোমল কণ্ঠে বলল, কি ভাবছো? বাড়িতে এরপর কি হবে তা নিয়ে? চৈত্রী তাকালো নির্ময়ের পানে, চোখ দুটোতে তার একরাশ দুশ্চিন্তা বিদ্যমান। নির্ময় আলতো হাসল, চৈত্রীকে আশ্বাসে সুরেই বলল, এত ভাবতে হবে না তোমাকে, সবটা সামলে নেব আমি, তুমি শুধু পাশে থেকো আমার। নির্ময়ের আশ্বাসের বাণীতেও যেন চৈত্রীর মনের বিক্ষিপ্ত চিন্তাভাবনা বদলানো না। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বসেছে সে, নাকি সব সামলে নিবে। নিজের বাপের হাতে 2-4টা ঘা পিঠে পড়লে একে খুঁজে পাওয়া দায় হবে, আর এ নাকি সব সামলে নিবে। চৈত্রী চোখ ফিরিয়ে নিল নির্ময়ের দিক থেকে, আবারও মশগুল হলো নিজের চিন্তা ভাবনার জগতে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল নির্ময়। নিজের কোলের উপরে রাখা ব্যাগ থেকে কতগুলো পলিথিন বের করে বাড়িয়ে দিল চৈত্রীর দিকে। তারপর বলল, এগুলো তোমার জন্য উপহার দিলাম তোমাকে। চৈত্রীও ভুরু কুঁচকে তাকালো পলিথিনগুলোর দিকে, অথবা নির্ময়ের দিকে তাকিয়েই বলল, পলিথিন? এ আবার কেমন উপহার? এগুলো দিয়ে কি করব আমি? ঠোঁট বাঁকিয়ে হাসল নির্ময়, ঠাট্টার সুরেই বলল, কেন? বমি করবে তো? বাসে উঠলেই বমি দেওয়ার ধাত আছে তো তোমার? বিয়ের পর প্রথম তোমাকে বাস জার্নি উপহার দিয়েছি, সাথে তো বমি করার জন্য পলিথিনও দিতে হবে, তাই না? নয়তো আবার বলবে তোমার বর দায়িত্বজ্ঞানহীন। ফুঁসে উঠল চৈত্রী। নির্ময়কে শোনাতে চাইল কিছু কথা, কিন্তু বর শব্দটা মস্তিষ্কে প্রবেশ করতেই যেন কেঁপে উঠল চৈত্রী। থমকে গেল মুহূর্তের জন্য। এই লোকটা তার বর, ভাবতেই অন্তরস্থল জুড়িয়ে গেল প্রশান্তির হাওয়ায়। কাল পর্যন্ত যে লোকটার সাথে সে শুধুমাত্র একটা প্রেমের সম্পর্কে কাটিয়েছে, আর সেই লোকটার সাথে জুড়ে গেছে এক পবিত্র বন্ধন। কাল থেকে যার পরিচয় ছিল প্রেমিক,
আজ তার পরিচয়ে দাঁড়িয়েছে স্বামী। অবশেষে নির্ময় চৈত্রীর হয়েছে, চৈত্রী নির্ময়ের হয়েছে। নির্ময়ের তাকে নিয়ে বিদ্রূপ করে বলা কথার পরিপ্রেক্ষিতেই বলার ছিল অনেক কিছুই, তবে এখন বলার নেই কিছুই। আপাতত স্বামী নামক এই পুরুষের শিহরণে শান্তিতে ভরে যাচ্ছে তার বিক্ষিপ্ত মস্তিষ্ক। রাতের আঁধার ঘনিয়েছে, চারিদিকে নিস্তব্ধ গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো। অবশ্যই রাত 2টায় কেই বা জেগে থাকবে। নির্ময় আর চৈত্রী মাত্রই বাস থেকে নেমে দাঁড়ালো তাদের বাড়ির কাছে বাস স্ট্যান্ডেই। ভাগ্যিস বাস স্ট্যান্ড থেকে তাদের বাড়িটা কাছেই, হেঁটেই যাওয়া যায়, নয়তো এত রাতে এই মফস্বলে গাড়িহীন বিপদে পড়তে হতো তাদের। নির্ময় নিজের কাঁধ ব্যাগটা কাঁধে চাপালো, অতপর এক হাতে চৈত্রীর হাত, অন্য হাতে চৈত্রীর ব্যাগটা নিয়ে হাঁটতে লাগলো বাড়ির দিকে। চৈত্রীও নিঃশব্দে হাঁটতে শুরু করলো নির্ময়ের পাশে পাশে, কিন্তু মনের মধ্যে তার কি উঁকি দিচ্ছে অজানা ভয়। বাড়ির দিকে তারা যতটা এগিয়ে যাচ্ছে, চৈত্রীর হৃদযন্ত্রের গতিও বেড়ে যাচ্ছে ততটা। সবটা জানার পর বাবা মা নিশ্চয়ই রেগে যাবে ভীষণ। তারপর কি হবে ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে চৈত্রীর। ভয়ে কম্পন ধরে যাচ্ছে শরীরে। মনের মধ্যে বারবার শুধু উঁকি দিচ্ছে কি হবে, কি হবে। মিনিট 5 হেঁটেই নির্ময়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো তারা দুজন। নির্ময়ের মনের মধ্যে যে কোনো ভয় বা চিন্তা নেই তেমন নয়, তারও চিন্তা হচ্ছে ভীষণ। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে তো ফেলল, বাবা এখন কি প্রতিক্রিয়া দেবে ভাবতেই কিছুটা ভীতু হয়ে পড়ছে সে। কিন্তু এখন ভয় পেলে চলবে না, সাহস নিয়ে দাঁড়াতে হবে সবার সামনে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো নির্ময়। হাত উঁচিয়ে ধাক্কা দিল দরজায়, খুলল না কেউই। এত রাতে জেগে কেউ বসে থাকে নাকি? বাবা মা নিশ্চয়ই ঘুমাচ্ছে এখন। নির্ময় আবার হাত উঁচালো দরজায় ধাক্কা দিবে বলে, কিন্তু চৈত্রী হাত মোচড়ামুচড়ি শুরু করলো। সে ছুটে দিতে চাইছে নির্ময়ের বাঁধন থেকে, বড্ড ভয় হচ্ছে যে তার। তবে নির্ময় ছাড়ল না চৈত্রীকে, আরো শক্ত করে ধরল চৈত্রীর হাতখানা। অগ্নি দৃষ্টিতে একবার তাকালো সেই চৈত্রীর দিকে, চুপসে গেল চৈত্রী। ফোঁস করেই একটা নিঃশ্বাস ছাড়লো নির্ময়ের ফিরে তাকানো দরজার দিকে। জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো দরজাটা, সাথে আবার গলা উঁচিয়ে হাঁক ছাড়লো, মা মা দরজা খোলো। মুনিয়া বেগম ঘুমাচ্ছিলেন স্বামীর পাশে। হঠাৎই কারো দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে ধর ফরিয়ে উঠে বসলেন তিনি। সাথে ছেলের কণ্ঠস্বর কানে আসতেই চমকে উঠলেন যেন। এ তো নির্ময়ের কণ্ঠস্বর। তবে কি নির্ময় এসেছে? কিন্তু সে তো ঢাকায়, আজ আসবে এ বিষয়ে আগে থেকেই কিছু জানালো না তো। আর এই রাতে নির্ময় আসলোই বা কেন? কোনো কিছুই হয়েছে কি? কোনো বিপদ আপদ? মুনিয়া বেগমের ভাবনার মধ্যেই আবারও দরজা ধাক্কানোর শব্দ এলো, সাথে ছেলের কণ্ঠস্বরও। মুনিয়া বেগম আর সময় ব্যয় করলেন না, দ্রুতই বিছানা ছেড়ে উঠলেন। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেলেন দরজার দিকে। দরজা খুলেই ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেই অবাক হলেন কিছুটা, সাথে ভয়ও পেলেন। অন্ধকারে চৈত্রী নজরে আসেনি তখনও তার। ছেলেটা এই সময় এসেছে কেন? কোনো খারাপ সংবাদ আবার না শুনতে হয় তাকে। মনের মধ্যে একরাশ ভয় দাপিয়ে রেখেই তিনি বললেন, তুই এভাবে না জানি কিছু হয়েছে কি? নির্ময় তাকালো মায়ের পানে, তারপর বলল, চলে এলাম। বলতে বলতেই চৈত্রীর হাত ধরে রেখেই ঘরের ভিতরে ঢুকলো নির্ময়। তারা ঘরে ঢুকতেই মুনিয়া বেগমের চোখ পড়ল লাল শাড়ি পরিহিত, মাথা নুইয়ে রাখা চৈত্রীর দিকে। চমকে উঠলেন তিনি। এত রাতে চৈত্রী নির্ময়ের সাথে কেন? সেও কি নির্ময়ের সাথে ঢাকা থেকে ফিরেছে? ফিরতেই পারে, কিন্তু লাল শাড়ি পরে এভাবে নির্ময়ের হাত ধরে কেন? অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল মুনিয়া বেগমের। মনের মধ্যে জড়ো হলো আতঙ্ক। ঢোক গিলে সে বললেন, আরে চৈত্রী যে, তুইও এসেছিস নির্ময়ের সাথে? আর শাড়ি পরেছিস যে, শাড়ি পরে এতটা পথ আসতে কষ্ট হয়নি? নির্ময় মাথা ঘুরিয়ে তাকালো চৈত্রীর পানে। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে রয়েছে। নিজেকে ধাতস্থ করলো নির্ময়, কাট কাট কণ্ঠে বলল, ওকে আমি বিয়ে করেছি মা। চমকে উঠলেন মুনিয়া বেগম। আজ যেন তার একের পর এক চমকের পালা। কি বলছে এই ছেলে? সে বিয়ে করেছে চৈত্রীকে? কয়েকদিন আগে মেয়ে ঘটানো এক কাহিনী। চঞ্চল আর নিহার বিয়েটা সবাই পারিবারিকভাবেই হয়েছে জানলেও তারা তো জানে কেন তারা এত তাড়াহুড়ো করে তাদের বিয়ে চেয়েছিল। আর এখন ছেলেটা একদম পরিপূর্ণ বিয়ে করে হাজির হয়েছে তাদের সামনে। ছেলে মেয়ে দুটোকে বোধ হয় মানুষ করতে পারলো না তারা। যে ছেলে মেয়েদের দিকে এক সময় গর্ব করত তারা, সেই ছেলে মেয়েই এখন তাদের মান সম্মান নিয়ে খেলা মেতেছে। মাথাটা ঘুরে উঠল মুনিয়া বেগমের। নিজের ভারসাম্য বজায় রাখতে না পেয়ে পড়ে যেতে নিলেই
নির্ময় হাত বাড়ালো মাকে ধরার জন্য, কিন্তু তার আগেই সুলতান সাহেব এসে ধরলেন নিজের স্ত্রীকে। এতক্ষণ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন সবটা। ছেলের দরজা ধাক্কানোর শব্দ পেয়েই উঠে এসেছিলেন তিনি, কিন্তু দরজার সামনে আসতেই ছেলের কথা শুনে যেন স্তব্ধ বনে গিয়েছিলেন তিনি। ছেলে তার বিয়ে করেছে, তাও কাউকে না জানিয়ে হঠাৎ ছেলে মেয়ে দুটো অধপতনে চলে গেল। বুকের মধ্যে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে সুলতান সাহেবের। মুনিয়া বেগম তাকালেন সুলতান সাহেবের দিকে। স্বামীর সান্নিধ্যে এসে ডোকরে কেঁদে উঠলেন তিনি। কেঁদে কেঁদে বললেন, শুনেছ তুমি নির্ময় কি বলছে? ওনাকে আমাদের না জানিয়ে একাই বিয়ে করে নিয়ে এসেছে। সুলতান সাহেবের উত্তর দিলেন না কোনো, শুধু তাকালেন ছেলের দিকে একবার। অতঃপর মুনিয়া বেগমকে দাঁড় করিয়ে সে হেঁটে গেল ঘরের দিকে। কল লাগালো খালেদ সাহেবকে, আসতে বললেন তাদের বাড়িতে। খানিক সময় বাদেই নির্ময়ের ঘরে এসে পৌঁছালেন খালেদ সাহেব, চামেলি বেগম আর নিহা। এসে সবটা শুনে যেন থ মেরে গেলেন খালেদ সাহেব আর চামেলি বেগম। ছেলে মেয়ের এত অধপতন যেন ভারী পড়ল তাদের হৃদয়ে। ছেলের কাহিনীটা কোনোভাবে সহ্য করে শক্ত হতে গুছিয়ে নিতে পারলেও মেয়েটা পারলেন না চামেলি বেগম। বাবা মা মেয়েদের ব্যাপারে এমনি খুঁতখুঁতে হয় একটু। রাগে দুঃখে ফুঁসে উঠলেন চামেলি বেগম। এগিয়ে গেল চৈত্রীর দিকে, হাত উঁচিয়ে একটা চড় মারলেন চৈত্রীর গালে। তবে চড়টা লাগলো না চৈত্রীর, সেখানে লাগলো নির্ময়ের বুকে। চৈত্রীকে চড় মারার জন্য হাত উঠাতেই নির্ময় গিয়ে দাঁড়িয়েছিল চৈত্রীর সামনে। আর নির্ময় চৈত্রীর থেকে যথেষ্ট লম্বা হয়, চড়টা তার গালে না পড়েছে নির্ময়ের বুকে। নির্ময় দ্রুত হাত দিল নিজের বুকে। চড় খাওয়ার স্থানটা যেন জ্বলে যাচ্ছে। এটা চড় নাকি আরো কিছু? নির্ময় তাকালো চামেলি বেগমের মুখপানে, মনে মনে বলল, মাগো মা, আমার শাশুড়ির হাতে তো বেশ জোর, পুরো একটা বড়সড় হাতির জোর। এক চড়েই মনে হলো আমার বুকের পাঁজর ভেঙে দিয়েছে। আরেক চড়ে তো পাঁজর ভেঙে হৃৎপিণ্ড ভর্তা করে দিতে পারত এই মহিলা। ইস, আমি যদি না আসতাম আর এই চড় যদি আমার বউয়ের গালে পড়তো, তবে সাথে সাথে আমার বউয়ের মুখের নকশা বদলে যেত আজ নির্ঘাত। চৈত্রীর গালে চড় মারাতে না পেরে চামেলি বেগম ফুঁসে উঠলেন আরো। নির্ময়ের দিকে তাকিয়ে অগ্নিকণ্ঠে তিনি বললেন, আমার সামনে থেকে সরে যাও নির্ময়। আজকে ওকে আমি শেষ করে ফেলবো। ওকে আমি এর জন্য ঢাকা পাঠিয়েছিলাম, এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি ওকে। যে মেয়েকে দিয়ে মান সম্মান থাকবে না, সেই মেয়েকে মেরে নদীতে ভাসিয়ে দিব আমি। চৈত্রী ভয় পেয়ে গেল ভীষণ। মুখ লুকালো নির্ময়ের পিছনে, খামচে ধরল নির্ময়ের পিঠের কাছের পাঞ্জাবির অংশটা। নির্ময় বুঝল চৈত্রীর ভয়টা। সে ঢাল হয়ে দাঁড়ালো চৈত্রীর সামনে। চামেলি বেগমকে উদ্দেশ্য করেই বলল, ওকে মারবেন না কাকি, ওর কোনো দোষ নেই এখানে। ও এই বিয়ে করতে চায়নি, আমি জোর করে করেছি ওকে বিয়ে। চামেলি বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নির্ময়ের প্রাণে, তারপর বললেন, কেন জোর করে বিয়ে করছো আমার মেয়েকে? তুমি জানতে না ওর সাথে রাজের বিয়ে ঠিক করেছি আমরা? ওর সাথে নাকি রাজের প্রেমের সম্পর্ক ছিল? এখন আমি তাদের কি উত্তর দেব? এতক্ষণ মুখ খুলল চৈত্রী, এখন যেন আর মুখ না খুললেই নয়। এই রাজ আর রাজ, ওই শয়তানটার জন্যই এভাবে বিয়ে করতে হয়েছে ওদের। ওই শয়তানটার জন্যই আজকের এই পরিস্থিতি সংগঠিত হয়েছে, নয়তো এত কিছুই হতো না। তাদেরও মা বাবাকে না জানিয়ে এভাবে বিয়ে করতে হতো না। ভয় পাচ্ছে চৈত্রী, কিন্তু ভয় পেয়ে বসে থাকলে যে হবে না, তাকে বলতেই হবে। জোরে একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো চৈত্রী। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। রাজের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। ও মিথ্যে বলেছে তোমাদের সবাইকে, আর তোমরাও বিশ্বাস করে নিয়েছো ওর কথা। আমার কাছে একবার জিজ্ঞেস করার অবধি প্রয়োজন মনে করলে না যে ও সত্যি বলছে নাকি মিথ্যে? আমার থেকে ওই রাজ না ফাজ তোমাদের কাছে বেশি বিশ্বস্ত হয়ে গেল যে আমাকে না জিজ্ঞেস করেই ওই রাজের সাথে বিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে ফেললে তোমরা। চৈত্রীর কথা যুক্তিসঙ্গত বেশ। কিছুটা দমে গেলেন চামেলি বেগম সহ সবাই। সত্যিই তো, তারা শুধুমাত্র রাজের কথা শুনেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। রাজ মিথ্যে বলছে নাকি সত্যি, তার বাজ বিচারও করার প্রয়োজনও মনে করেনি তারা। কিন্তু ছেলেটা যে এভাবে তাদের মিথ্যা বলবে বুঝতেই পারেনি কেউ। ছেলেটাকে ছোটবেলা থেকেই অনেকবার দেখেছে চামেলি বেগম, এত খারাপ কখনো মনে হয়নিও তার। সবাইকে নিশ্চুপ থাকতে দেখে চৈত্রী মুখ খুলল আবার, তারপর বলল, আর নির্ময় ভাইও মিথ্যা কথা বলছে।
উনি আমাকে জোর করে বিয়ে করেনি, আমি নিজের ইচ্ছায় ওনাকে বিয়ে করেছি। আর যদি বলো আমার কারোর সাথে প্রেমের সম্পর্ক ছিল, তবে আমিও বলবো হ্যাঁ, আমার প্রেমের সম্পর্ক ছিল, একজন পুরুষের গভীর প্রেমের সম্পর্ক ছিল। আর সেই পুরুষটি শুধুমাত্র নির্ময়, কোনো রাজভাজ না। অনেক আগে থেকেই নির্ময় ভাই আর আমার প্রেম চলছে, শুধু তোমরা বুঝতে পারোনি। আর এই বিয়েটাও তোমাদের জন্যই করতে বাধ্য হয়েছি আমরা। তোমাদের কাছে নিজেদের মেয়ের কথার চেয়ে তো বাইরের মানুষ বিশ্বস্ত বেশি। তার উপর যে পরিকল্পনা করেছিলে যে বাড়িতে এনেই বিয়ে দিয়ে দেবে রাজের সাথে, তাই ভয় পেয়ে গিয়েছিলাম আমরা, আর সেই ভয় থেকেই বিয়ে করে নিয়েছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো চৈত্রী। অনেক সাহস নিয়ে কথাগুলো বলে তো ফেললো, কিন্তু এখন কি হবে? বাবা মা রেগে বাড়ি থেকে বের করে দিবে কি তাকে? দিলে দিক, সেও নির্ময়ের হাত ধরে তাহলে আজই বেরিয়ে যাবে এক কাপড়ে। কিন্তু তাই বলে নির্ময়কে ছাড়া সে থাকতে পারবে না কিছুতেই। চৈত্রী তাকালো সবার দিকে, চুপচাপ সবাই, যেন এই মুহূর্তে মৌনব্রত পালন করেছে এক একজন। কেমন থমথমে একটা পরিবেশ। চৈত্রীর ভয় বেড়ে গেল আরো। সবাই চুপচাপ কেন এত? এটা কি ঝড় আসার আগের পূর্বাভাস? এরা কি তাকে আর নির্ময়কে আলাদা করে দেওয়ার চিন্তা ভাবনা করছে কোনো? চৈত্রীর চিন্তা ভাবনাকে ভুল প্রমাণিত করে মুখ খুললেন সুলতান সাহেব। খালেদ সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনি এখন তাহলে চৈত্রীকে ঘরে নিয়ে যান খালেদ ভাই। ভ্রুদয় কুঁচকে এলো নির্ময়ের। চৈত্রী ঘরে কেন যাবে? সে বিয়ে করেছে চৈত্রীকে। চৈত্রী এখন বউ তার, সে এখন তো তার সাথেই থাকবে। আলাদা কেন থাকবে? বিয়ে করেছে কি সে এই ঘরে আর চৈত্রীকে অন্য ঘরে থাকার জন্য? তার বাবা আর চৈত্রীকে তার বাপের ঘরে পাঠিয়ে কেন দিচ্ছে? মতলব কি তাদের? নির্ময় তাকালো নিজের বাবার পানে, তারপর বলল, বাবা, আমি বিয়ে করেছি চৈত্রীকে। সুলতান সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নির্ময়ের প্রাণে, থমথমে কণ্ঠে বললেন, সে জানি না আমরা। তাহলে ওকে ওদের ঘরে পাঠিয়ে দিচ্ছ কেন? হুট করে এসে বললেই তো আর হয় না যে বাবা বিয়ে করেছি আমি। আগে আমাদের বুঝতে দাও বিষয়টা। দুই পরিবার বসে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে নেই। আর হ্যাঁ, এর মধ্যে আলাদা থাকবে তোমরা। বাবার কথায় চমকে উঠল নির্ময়। বিয়ে করেছে সে কি আলাদা থাকার জন্য নাকি? বউ থাকতেও ব্যাচেলারদের মতো জীবনযাপন করতে হবে তাকে? এ কেমন কথা? এত বছর না হয় বাধ্য হয়েই একা থেকেছে, তাই বলে এখনো অসম্ভব। নির্ময় নড়ে চড়ে উঠল একটু, আমতা আমতা করে বলল, তো এখনই সিদ্ধান্ত নাও না, সমস্যা কি? ছেলের বেপরোয়াপনা দেখে অবাক হচ্ছে সুলতান সাহেব। একে তো একা একা বিয়ে করে বাড়ি ফিরেছে, সে কথা আবার বড় মুখ করে বলছেও বারবার। চোখ খুলে কোনো লাজ লজ্জা বা অপরাধের রেশটুকুও নেই। এখন যেই আলাদা থাকার কথা বলছে, ছেলে যে তার অবাধ্য হয়ে পড়েছে তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। তার চুপচাপ অন্তর্মুখী স্বভাবের ছেলেটা এতটা নির্লজ্জ আর বেহায়া হয়ে উঠল কবে বোধগম্য হচ্ছে না সুলতান সাহেবের। দাঁতে দাঁত চাপলেন তিনি, ছেলের দিকে তাকিয়ে বললেন, ফজরের আজানের সময় হয়ে গেছে, একটু পরে আজান দিবে। এ ব্যাপারে আমরা পরে কথা বলবো। সুলতান সাহেবের কথার উত্তর আর কথাই বলল না কেউই। তাদের কাছ থেকে বিদায় নিয়ে চৈত্রীর হাত টেনে তাদের ঘরে নিয়ে গেলেন চামেলি বেগম। নির্ময় অসহায় দৃষ্টিতে তাকালেন চৈত্রীর যাওয়ার পানে, বিড়বিড়িয়ে বলল, চঞ্চল ভাই আর নিহা আপু রাতের আধারে ধরা পড়ে 2-4টা চড়থাপ্পড় খেয়েও এক হয়ে গেল। আর আমি সোজা বিয়ে করেও বউয়ের কাছে থাকার অনুমতি পেলাম না। এ কেমন নির্মম বিচার! এর থেকে 2-4টা চড়থাপ্পড় মেরে বাবা বলতো যে, যা তোর বউকে নিয়ে ঘরে যা। সময় বয়ে চলেছে নিজের গতিতে। মাঝখানে কেটে গেছে গোটা একটা দিন। এখন সন্ধ্যা পেরিয়ে ধরণীতে হানা দিয়েছে রাতের তামাশা। ঘড়ির কাঁটায় টিকটক টিকটক করে জানান দিচ্ছে রাত 12টা বেজে পেয়েছে প্রায়। নির্ময় বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছে ভীষণভাবে। আজ সারাদিনে চৈত্রীর সাথে নির্ময়ের দেখাই হয়নি একবারও। মেয়েটা জানালাও খোলেনি আজ একবারও। কি হলো না হলো কিছুই জানতে পারছে না সে। এদিকে তার বাবা মাও কিছু জানাচ্ছে না। কি সিদ্ধান্ত নিল বা নিল নাকি এখনো নেয়নি কিছুই বুঝতে পারছে না। বাবা মায়ের কাছে এখন জিজ্ঞাসাও করতে যাচ্ছে না এ বিষয়ে কিছু। এমনিতেই তো কম নির্লজ্জগিরি করেনি, একা একা বিয়ে পর্যন্ত করে ফেলেছে, কিন্তু বাবা মা তো কিছু জানাচ্ছে না। শেষে লজ্জা শরম ফেলে বাবার কাছে রাতের খাবারের সময় জিজ্ঞেস করেছিল, বাবা, কি সিদ্ধান্ত নিলে তোমরা? নির্ময়ের এই প্রশ্ন করে নিজেকে নির্লজ্জের মতো প্রমাণ দিলেও তাকে হতাশ করে তার প্রশ্নের কোনো উত্তর দেয়নি সুলতান সাহেব। চুপচাপ খেয়ে দিয়ে নিজের রুমে চলে গিয়েছিল সে।
এদিকে চৈত্রীকে কাল থেকেই সে নিয়ে তার বাবা মা মেরেছে টেরেছে নাকি কিছুই জানতে পারেনি নির্ময়। মারতেও পারে, যে জল্লাদ মহিলা এক চড়ে তার বুকটা অসাড় করে দিয়েছে যেন। ডাক্তাররা অপারেশনের আগে রোগীদের অসাড় করে ফাউজে এত এত দামের ওষুধ ব্যবহার করে কেন কে জানে। এই মহিলাকে নিলেই তো পারে, বিনা পয়সায় এক থাপ্পড়ে অসাড় করে দেবে রোগীর অঙ্গ প্রত্যঙ্গ। নির্ময়ের ভীষণ চিন্তা হচ্ছে চৈত্রীকে নিয়ে। কি অবস্থা মেয়েটার কে জানে। কল দিল কয়েকবার, তাও ধরল না চৈত্রী। শুধু মাঝখানে একটা মেসেজ করে জানিয়েছে যে তার আশেপাশে নাকি সব সময় কেউ না কেউ আছে, তাই জানালাও খুলতে পারছে না আর কথাও বলতে পারছে না। কিন্তু এটুকুতেই কি আর হৃদয় ঠান্ডা হয়? সব থেকে বড় কথা, বিয়ে হয়েছে তাদের। বিয়ের পরও কি বউ ছাড়া থাকা যায়? একদম থাকা যায় না। বিয়েটা তো করেছে সেই বউয়ের কাছে থাকার জন্য। সেই বউয়ের কাছেই যদি না থাকতে পারে তাহলে কিভাবে হবে? তারপর থাকতে তো পারছেই না, কথাও বলতে পারছে না। এ কেমন অত্যাচার শুরু হয়েছে তার উপর। মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছে নির্ময়ের। তার অস্থিরতার মাঝেই কর্কশ কণ্ঠে বেজে উঠল তার মোবাইলটা। বিছানার ওপারেই অনাদরে এতক্ষণ ফেলে রাখা ছিল তার মোবাইল নামক জড়বস্তু। নির্ময় পাশ ফিরে তাকালো সেদিকে। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল গর্ধব মহিলা নামটা। যাক, অবশেষে চৈত্রী কল করেছে তাহলে। নির্ময়ের ঠোঁটের কোণে ভেসে উঠল প্রশান্তির হাসি। দ্রুত সে কলটা কানের কাছে নিয়ে অস্থির কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।